পুনরায় তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার টপিকটা আমরা একটু ভার্চুয়াল ক্লাস করলাম এই কারণের জন্য যে বিষয়গুলোকে খুব শোনার প্রয়োজনীয়তা আছে, তারপর তো আমরা অবশ্যই খাতার মাধ্যমে দেখব এবং আশা রাখছি তোমরা সেটাও উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে। এর আগের ক্লাস যেগুলো আমাদের হয়ে গেছে আমি প্রত্যেককেই বলবো যে তারা যেন প্রত্যেকটা ক্লাস একটু সিরিয়ালি ফলো করে। আশা রাখছি যারা এই কাজটা করবে তাদের কিন্তু কোনো ধরনের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছে এবং কিছু প্রশ্নের উত্তর আমি যথাযথ দিচ্ছি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে যেগুলো আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি, হয়তো কোনো কারণবশত তারা সেই ক্লাসটা মিস করেছে বা ফলো করেনি ঠিকঠাক অনুযায়ী, হয়তো তাই জন্য তারা সেই উত্তরটা সেখানে পায়নি, তাই জন্য প্রশ্ন করছে। আশা রাখবো যে তোমাদেরকে যতটুকু সহযোগিতা করার আমার তরফ থেকে আমি অবশ্যই করব এবং তোমরা তাতে উপকৃত হবে। আজকে যে ক্লাসটা আমরা শুরু করছি সেই ক্লাসটা হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। এর আগে আমরা কিন্তু ভঙ্গিল পর্বত পড়েছিলাম, ফুল মাউন্টেন, এবং তার উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, তার বৈশিষ্ট্য পড়েছিলাম। আজকের যে ক্লাসটাও আমরা যে ভলক্যানিক মাউন্টেন পড়বো, এই ক্লাসটা এই টপিকটা দুটো ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে জেনারেলি আমরা একটু ভার্চুয়াল ক্লাস করব, তার কারণ হচ্ছে সেখানে তোমরা বিষয়গুলো শুনবে এবং বুঝবে এবং তারপর আমরা খাতার ড্রয়িংয়ের ক্লাসের মাধ্যমে তোমাদের বিষয়গুলো যেগুলো উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলোকে আমরা বোঝাবো। আজকেও হয়তো আমরা দেখা যাবে যে একটু ড্রয়িংয়ের ছবি তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো একটা আদর্শ আগ্নেয়গিরির গঠনের পরিপ্রেক্ষিতে। চলো শুরু করা যাক। ভলক্যানিক মাউন্টেন পড়ার আগে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে অগ্নুদ্গম। আচ্ছা, অগ্নুদ্গম বিষয়টা আমরা ক্লাস 8 একটু পড়েছিলাম, কম বেশি তাই আমরা একটু জানি, তাই 9-এ এসে আমরা জাস্ট রিমাইন্ডারের জন্য আমরা অগ্নুদ্গম বিষয়টা একটু জানতে চাইতাম হয়তো ক্লাস হলে, কিন্তু যেহেতু এখানে তোমরা আমার সামনে উপস্থিত নেই তাই আমাকেই এই বিষয়টা একটু নিয়ে আবার তোমাদেরকে মনে করিয়ে দিতে হবে। চলো দেখা যাক অগ্নুদ্গম বিষয়টা কি। আমরা জানি ভূ অভ্যন্তরে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো মূলত সান্দ্র অবস্থায় এবং স্থিতিস্থাপক অবস্থায় এবং অত্যন্ত কম্প্রেস মানে চাপে থাকে, এবং কোনো কারণবশত ভূত্বকের কোনো যদি দুর্বল স্থান বা ফাটল থাকে তাহলে আমরা দেখতে পাই জেনারেলি সেই চাপ মুক্তজনিত কারণে আমাদের ভূ অভ্যন্তরস্থ পদার্থগুলো বাইরে বেরিয়ে আসে। তাহলে ভূত্বকের কোনো দুর্বল স্থান বা ফাটল বরাবর ভূ অভ্যন্তরজাত পদার্থের বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়া, ভালো করে শুনবে টার্মটা, প্রসেস অর্থাৎ প্রক্রিয়াটাকে আমরা কিন্তু বলি অগ্নুদ্গম। আর এই অগ্নুদ্গমের ফলে যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে সেই পদার্থগুলো বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা তৈরি করছে সেটাকে আমরা বলে থাকি আগ্নেয়গিরি। মূলত পদার্থগুলো সঞ্চিত হওয়ার পর কিছু ক্রিয়া তার উপর ক্রিয়াশীল থাকছে, তারপর বিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পর্বতটা গঠন হচ্ছে। তাহলে কি হলো, অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরির মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে দেখো ছোট্ট ডিফারেন্স। অগ্নুদ্গম হচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে ভূ অভ্যন্তরজাত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে, আর আগ্নেয়গিরি হচ্ছে সেই পদার্থগুলো সঞ্চয়ের ফলে গঠিত যে ভূমিরূপ। তাই জন্য আমরা আগ্নেয় পর্বতকে কি বলে থাকি? একটা সঞ্চয়জাত ভূমিরূপ, যেহেতু অগ্নুৎপাতজাত পদার্থগুলো সঞ্চিত এই ভূমিরূপ তৈরি করছে। ক্লিয়ার? তাহলে এই অগ্নুদ্গম পড়ার আগে বা আগ্নেয় পর্বত পড়ার আগে আমরা অগ্নুদ্গমের কিছু কারণ সংক্রান্ত ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের দিতে চাই। প্রথমে দেখো ডেফিনেশনে আমি একটা জিনিস বললাম যে ভূত্বকের কোনো দুর্বল স্থান বা ফাটল বরাবর। তাহলে এই দুর্বল স্থান বা ফাটল বরাবর আমাদের যে ভূ অভ্যন্তরজাত পদার্থ বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে অগ্নুদ্গম বলি। তার মানে দুর্বল স্থান বা ফাটল অগ্নুদ্গমের একটি কারণ। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে দেখো এই যে পদার্থগুলো বাইরে বেরিয়ে আসছে তার মানে কি ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভূ অভ্যন্তরজাত যে সমস্ত পদার্থগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলে থাকি ম্যাগমা, এবং ভূপৃষ্ঠে যখন বাইরে এটা বেরিয়ে আসে সেগুলো হচ্ছে লাভা নামে পরিচিত হয়। এটা তোমরা সবাই জানো এবং ক্লাস 8-এ পড়েছিলে, এটা নিয়ে আমি আর ডিটেলসে ডিসকাস করলাম না। এর পার্থক্যও তোমরা কিন্তু 8-এ পড়েছিলে। আশা রাখছি তোমাদের যদি তাও সমস্যা হয় তাহলে আমি কিন্তু দেখা যাবে পরবর্তী কোনো ক্লাসে বা প্রশ্ন দেবো যখন কোনো ক্লাসে, সেই ক্লাসে আমি একটু ডিসকাস করে দেবো। তাহলে আমরা কি বললাম যে ভূ অভ্যন্তরজাত পদার্থগুলোকে আমরা ম্যাগমা হিসেবে চিহ্নিতকরণ করতে পারি, এবং এটা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তখন এটা লাভা নামে পরিচিত হয়ে থাকে। তাহলে এই ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহটাকে আমরা কি বলে থাকি? আগের ক্লাস আমরা পড়েছিলাম, যারা একটু ফলো করেছে সেটাকে বলেছিলাম প্লিউম। তাহলে এই প্লিউমের অবস্থান
যদি ভূত্বকের কোনো দুর্বল স্থান বরাবর থাকে, অর্থাৎ প্লিউমের ঊর্ধ্বমুখী অঞ্চলটা যদি কোনো দুর্বল স্থান হয়, তাহলে সেই অঞ্চলটা কিন্তু দেখা যাবে যে ঊর্ধ্বমুখী প্রবাহের চাপে ফাটলযুক্ত হয়ে কিন্তু অগ্নুদ্গম হতে পারে। যেমন এই প্লিউম আমরা দেখতে পাই যে মূলত হটস্পট রিজিয়নগুলো, এই হটস্পটের কথাও কিন্তু আমরা প্লেট টেকটনিক্স পড়তে গিয়ে বলেছিলাম যে ভূ অভ্যন্তরে ভূমণ্ডলের উপরিভাগে এমন কিছু জায়গা থাকে যেখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় বেশি, যেটাকে আমরা অতিতপ্ত বিন্দু বা হটস্পট বলেছিলাম, এবং বলেছিলাম এর সংখ্যাটা 21টা, মতান্তরে কোনো কোনো বইয়েতে 22টাও আছে। সুতরাং 21 থেকে 22টা এরকম হটস্পট আমরা খুঁজে পাই। তাহলে এটা আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্লেট টেকটনিক্স থিওরি, অর্থাৎ পাতের অবস্থান বা পাতের চলন। আমরা জানি যে যখনই আমরা পাত সংস্থান তত্ত্বের ডেফিনেশন পড়েছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে প্রধানত এটাই হচ্ছে সর্বাধুনিক তত্ত্ব যার মাধ্যমে বিভিন্ন ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায়। ডেফিনেশনটা যারা ভালো করে লক্ষ্য করবে, সেখানে কিন্তু আমি অগ্নুদ্গম কথাটা দেখবে লেখা আছে। আর যারা লক্ষ্য করোনি, এই ভিডিওটাই প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। এবং সেখানে আমি বলেছিলাম অগ্নুদ্গম যে ব্যাখ্যা, সেটাও কিন্তু পাত সংস্থান তত্ত্বের প্রেক্ষাপটে করা যায়। তাহলে পাতের চলন কিন্তু অগ্নুদ্গমের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। যেমন ধরো আমি বললাম অভিসারী পাত সীমানা বরাবর এবং প্রতিসারী পাত সীমানা বরাবর পাতের চলনজনিত কারণে কিন্তু অগ্নুদ্গম সৃষ্টি হয়। যখন আমরা আগ্নেয় পর্বত উৎপত্তি করব, তখন এই দুই পাত সীমানা বরাবরই আমরা উৎপত্তিটা ব্যাখ্যা করব। ঠিক আছে, এবার দেখো তারপরের যে বিষয়টা আমরা আলোচনা করব যে কোন ধরনের পদার্থ তাহলে বাইরে বেরিয়ে আসে। স্বাভাবিকভাবে ভূ অভ্যন্তর থেকে নির্গত যে পদার্থগুলো, সেগুলো সঞ্চিত হয়েই আমরা জানি যে আগ্নেয় পর্বত তৈরি হয়। স্বাভাবিকভাবে এটা মূলত আগ্নেয় পদার্থই হবে, যেহেতু অগ্নুদ্গমের ফলে সৃষ্টি হচ্ছে, আগ্নেয় পদার্থের প্রাধান্য বেশি থাকবে। এটার আমরা তিনটে ক্যাটাগরি দেখতে পাই। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে বায়বীয় পদার্থ, আর একটা হচ্ছে তরল পদার্থ। কঠিন পদার্থ মানে হচ্ছে যখন ভূ অভ্যন্তরজাত পদার্থগুলো ছোট ছোট খণ্ড আকারে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ছোট ছোট খণ্ডের মাধ্যমে কঠিন অবস্থায় বাইরে বেরিয়ে আসে। এটা অবশ্যই প্রবল বিস্ফোরণজনিত কারণে হয়। যেহেতু আমাদের আলোচনার টপিক আগ্নেয় পর্বত, তাই আমরা এটা ডিটেলসে অগ্নুদ্গম বিষয়ে আলোচনা করছি না। তার কারণ হচ্ছে এটা তাহলে আমাদের আরো লং প্রসেস হয়ে যাবে এবং অনেকটা পার্ট আমাদের প্রয়োজন হবে। তাই এই কঠিন পদার্থগুলোর মধ্যে তোমরা দেখবে খুব পরিচিত একটা নাম আমি বলছি, তোমরা মনে আছে হয়তো ক্লাস 8-এ পড়েছিলে, পাইরোক্লাস্টিক পদার্থ বা ভলক্যানিক বম, যেগুলোর আয়তন এমনই একটু বড়, অর্থাৎ দেখা যাবে যে 4 থেকে 32 মিমি পর্যন্ত এরা হতে পারে। ঠিক আছে, এই যে ছোট ছোট কঠিন খণ্ডগুলো যখন অগ্নুদ্গমের ফলে বাইরে বেরিয়ে আসছে, সেগুলোকে আমরা কঠিন পদার্থ বলি। তার মধ্যে অন্যতম হিসেবে আমি পাইরোক্লাস্টিক পদার্থের কথা বললাম। এটাকে নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না, ক্লাস 9-এর জন্য এইগুলো অতটা ডিটেলসের প্রয়োজন নেই। দেন আমরা কি পদার্থের কথা বললাম, যে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের মধ্যে আমরা প্রধানত জলীয় বাষ্প ও নানা ধরনের গ্যাসকে দেখতে পাই। আমরা ক্লাস 8 হয়তো পড়েছিলাম কম বেশি। এই যে গ্যাসের মধ্যে আমরা 3 ধরনের গ্যাসের প্রাধান্যকে একটু দিই। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে বোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। এবং এই যে 3টি গ্যাস বাইরে বেরিয়ে আসে, তার নামকরণ কিন্তু আলাদা আলাদা হয় একটু বেশি। অর্থাৎ যে অগ্নুদ্গমের ফলে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড অত্যধিক পরিমাণে বেরিয়ে আসছে, সেটাকে আমরা বলে থাকি মফেথিস। ভালো করে টার্মটা শুনবে, মফেথিস। যখন সালফার ডাই অক্সাইড বেরিয়ে আসে, তখন বলা হয় তাকে সালফাটারাস। আর যখন বোরিক অ্যাসিড বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় স্যাফিওনি। অর্থাৎ এই যে বায়বীয় উপাদানের 3টি যে আমি বিষয় বললাম, এই 3টি বিষয় একটু শর্ট কোশ্চেনের জন্য তৈরি করবে। তাহলে একবার রিপিট করছি, মন দিয়ে শোনো। কার্বন ডাই অক্সাইড যখন বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় মফেথিস। সালফার ডাই অক্সাইড যখন বেরিয়ে আসছে, তখন তাকে বলা হয় সালফাটারাস। এবং যখন বোরিক অ্যাসিড বেরিয়ে আসছে, তখন সেটাকে বলা হয় স্যাফিওনি। আর তরল পদার্থের মধ্যে প্রধানত আমরা লাভা জাতীয় পদার্থটাকে দেখতে পাই। অর্থাৎ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে, তখন লাভা নামে পরিচিত হয়। আমি তোমাকে আগেই বললাম, এই লাভার মধ্যে আমরা 3 ধরনের লাভাকে দেখতে পাই, আম্লিক লাভা, ক্ষারীয় লাভা এবং মধ্যবর্তী লাভা। যে লাভার মধ্যে সিলিকার প্রাধান্য অত্যধিক পরিমাণে বেশি, সেটাকে আমরা বলে থাকি আম্লিক লাভা। যে লাভাতে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ অত্যধিক বেশি, সেটাকে আমরা বলে থাকি ক্ষারকীয় লাভা। যে লাভাতে এই আম্লিক এবং ক্ষারকীয় উপাদানের মান মধ্যম প্রকৃতির, সেটাকে আমরা বলে থাকি মধ্যবর্তী লাভা। ক্লিয়ার? যেমন ধরো আমলিক লাভার উদাহরণ, যেটা আমরা গ্রানাইট জাতীয় যেটা হয়, সেটা আমলিক লাভা বলে থাকি। আবার ক্ষারকীয় লাভার ক্ষেত্রে আমরা দেখি ব্যাসল্ট জাতীয় উপাদান বেশি বেরিয়ে আসবে। ক্লিয়ার? আর মধ্যবর্তী লাভার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যান্ডেসাইট জাতীয় পদার্থের একটু বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? বোঝানো গেল? আশা রাখছি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে 3 ধরনের উপাদানের কথা বললাম, যেগুলো ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার পর দেখা যাচ্ছে যে আমাদের সঞ্চয়ের ফলে বিভিন্ন ধরনের
যে গঠন প্রাপ্ত হচ্ছে সেটাকে আমরা বলে থাকি যে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। বোঝানো গেল? এরপর তোমাদের আজকের আলোচনাতে আমি যে বিষয়টা একটু আলোচনা করে দেবো সেটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। দেখো, আমরা মূলত আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ যদি টোটালি একটা ব্রড সার্কেলে পড়তে যাই অনেকগুলো ক্লাসিফিকেশন পাই। অর্থাৎ তার আকৃতি অনুযায়ী হতে পারে, তার ধারাবাহিকতা অনুযায়ী হতে পারে, তার প্রকৃতি অনুযায়ী হতে পারে। সেই অতগুলো ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের বইয়েতে আলোচনা করেনি। তাই তোমাদের বইয়েতে যে পার্টটা আলোচনা করেছে আমরা কেবলমাত্র সেইটুকু পার্টই আলোচনা করব যাতে তোমরা সহজে সেটাকে আয়ত্ত করতে পারো। তোমাদের বইতে যে ক্লাসিফিকেশনটা আলোচনা করেছে সেটা হচ্ছে ধারাবাহিকতা অনুসারে বা সময়ের ব্যবধান অনুসারে। এবং এই সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3টে ভাগে ভাগ করেছে: সক্রিয় ও জীবন্ত আগ্নেয়গিরি, মানে সক্রিয় অথবা জীবন্ত আগ্নেয়গিরি, তারপর একটা সুপ্ত আগ্নেয়গিরি আর একটা মৃত আগ্নেয়গিরি। আমাদের তাহলে এই 3টে বিষয়কে নিয়ে একটুখানি আলোচনা করতে হবে। দেখো, সক্রিয় আগ্নেয়গিরি মানে হচ্ছে যেখান থেকে এখনো পর্যন্ত অগ্নুদ্গম হচ্ছে, ঠিক আছে। সুপ্ত আগ্নেয়গিরি মানে হচ্ছে যেখানে অগ্নুদ্গমটা কি মাঝে মাঝে হয়, মানে সুপ্ত অবস্থায় এখন আছে, আবার ভবিষ্যতে কিন্তু অগ্নুদ্গম হতে পারে। আর মৃত আগ্নেয়গিরি মানে হচ্ছে খুব সহজেই যেখান থেকে আর ভবিষ্যতে কোনোদিন অগ্নুদ্গম হবে না। এই যে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা দুটো ক্লাসিফিকেশন দেখতে পাই, একটা অবিরাম আর একটা সবিরাম। অবিরাম মানে হচ্ছে যার বিরাম নেই, অর্থাৎ যেখান থেকে কন্টিনিউয়াস মেথডে কিন্তু অগ্নুদ্গম হয়ে যায় বা একটু ধোঁয়া বা কিছু পদার্থ বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা বলতে অবিরাম। আর সবিরাম মানে হচ্ছে স কথাটা হচ্ছে একটা পজ, মানে দন্ত স আমরা মানে একটা পজ দিলাম, মানে বিরতি, যেটা থেকে মাঝে মাঝে কিন্তু অগ্নুদ্গম হয়, ঠিক আছে, কিছু সময় অন্তর হতে পারে, হয়ে থাকে। তাহলে এইটার মধ্যে আমাদের উদাহরণ তোমাদের বইয়েতে দেয়া আছে, আমি তাও একটা বলে রাখছি। অবিরাম আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা দেখতে পাই স্ট্রম্বলি আগ্নেয়গিরির কথা। ভূমধ্যসাগরীয় অঞ্চল আমরা এটা দেখতে পাই। কেন আমি স্ট্রম্বলি কথাটা বললাম, তোমাদের একটা শর্ট কোশ্চেন দেখবে, এই আগ্নেয়গিরিকে কিন্তু আলোক স্তম্ভ বলা হয়। তার কারণ এখান থেকে যখন অগ্নুদ্গম হয়ে থাকে তখন জেনারেলি দেখা যায় এখান থেকে যে পদার্থগুলো বেরিয়ে আসে সেই পদার্থগুলোর জন্য পার্শ্ববর্তী অঞ্চলটা একটু আলোকিত হয়ে পড়ে, তাই জন্য এটাকে আমরা কিন্তু আলোক স্তম্ভ হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। আর সবিরাম আগ্নেয়গিরির একটা উদাহরণ আমি বলছি, মাউন্ট এটনা। বইতে অসংখ্য অন্য অনেক উদাহরণ আছে, তোমরা সেগুলোও করতে পারো। তারপর কি বললাম, সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা কি বললাম, যে এই প্রকার আগ্নেয়গিরির দীর্ঘকাল অগ্নুৎপাত কিন্তু হয়নি, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে, কারণ হতে পারে, এটাকে আমরা বলা হয় সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আছে সুপ্ত আগ্নেয়গিরি। যেমন জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। আর মৃত আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে মৃত আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা দেখছি যে প্রধানত যে এখান থেকে আর কখনোই ভবিষ্যতে কিন্তু অগ্নুদ্গম হবে না, এটাকে আমরা মৃত আগ্নেয়গিরি হিসেবে দেখি, যেমন মায়ানমারের পোপা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকের আলোচনা প্রসঙ্গে আমরা এই বিষয়গুলোকে দেখলাম। এবার তোমাদের আমি একটা জিনিস একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, যে একটা আগ্নেয়গিরির, দেখো এখানে আমরা যে বিষয়টাকে দেখিছি, একটা আগ্নেয়গিরির বিভিন্ন অংশকে তুলে ধরেছি। আশা রাখছি তোমরা বিষয়টা দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আগ্নেয়গিরির যে প্রধান জ্বালামুখ তার নাম হচ্ছে ক্রেটার। একটা আগ্নেয়গিরি কি হচ্ছে, একটা আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে ক্রেটার। এবং একটা আগ্নেয়গিরির অসংখ্য ছোট ছোট অন্য জ্বালামুখ দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে গৌণ জ্বালামুখ। দেখো আমি এঁকেছি গৌণ জ্বালামুখ, দেখো পেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আশা রাখছি যেখান থেকে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, এই যে ঊর্ধ্বমুখী প্রবাহ, এটাকে আমরা বলে থাকি ম্যাগমা প্লিউম হিসেবে দেখতে পাই, ঊর্ধ্বমুখী প্রবাহ। এবং ম্যাগমা গহ্বর থেকে ম্যাগমাটা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবাহটা পরিলক্ষিত হচ্ছে। আর এই যে দেখো পদার্থগুলো বেরিয়ে আসছে বাইরে, দেখো আমি একটা সবুজ কালি দিয়ে বর্ডার করেছি, আগ্নেয় পদার্থগুলো বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে আগ্নেয়গিরির চারপাশে স্তর বাই স্তর সঞ্চিত হচ্ছে। দেখো এদিকেও হয়েছে, এদিকেও হয়েছে, এটাকে আমরা বলে থাকি লাভা স্তর। তাহলে ক্লিয়ার? অর্থাৎ প্রধান জ্বালামুখ মানে প্রত্যেকটি আগ্নেয়গিরির একটি বড় এবং প্রধান জ্বালামুখ থাকবে, যার নাম হচ্ছে ক্রেটার। তার সাথে সাথে প্রত্যেকটি আগ্নেয়গিরির কিছু অসংখ্য ছোট ছোট জ্বালামুখ দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা গৌণ জ্বালামুখ বলি। ম্যাগমা যে পথ দ্বারা বাইরে বেরিয়ে আসছে সেটাকে ম্যাগমা রন্ধ্রপথ বলে থাকি। দেখো এই দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি, ম্যাগমা রন্ধ্রপথ এখানে লিখেছি, ম্যাগমা রন্ধ্রপথ। আবার দেখা যাচ্ছে আগ্নেয় পদার্থগুলো বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারপাশে সঞ্চিত স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে, এগুলোকে লাভা স্তর বলে থাকি। এগুলি বিবর্তনের মাধ্যমে আমাদের আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি তৈরি করে থাকে। ক্লিয়ার? আর যেখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসছে সেই অঞ্চলটার নাম হচ্ছে ম্যাগমা গহ্বর। আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমাদের এটার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা আশা করছি হবে না। ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আগ্নেয় পর্বত সৃষ্টি, তার সাথে সাথে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য এবং তার সঙ্গে রিলেটেড কয়েকটা পরিভাষা যেটা তোমাদের বইয়েতে আছে,
যেমন ক্যালডেরা একটা টার্ম আছে, এই ক্যালডেরা বিষয়টাকেও আমরা আলোচনা করে দেবো।